কে উনি? ডক্টর আব্রাহাম ভ্যান হেলসিং। ভ্যাটিকানের সিক্রেট চেম্বার গম গম করছে। আর্চ বিশপ চেম্বারলেইনের গলা। আব্রাহাম ভ্যান হেলসিং মানে এই কেমন করে সম্ভব? 1897 সালেই তাকে যথেষ্ট বৃদ্ধ দেখেছি আমরা। অন্তত ব্রাম স্টোকার তাকে তেমনই দেখিয়েছিলেন। হোলি ট্রিনিটির দণ্ড। ওই অলিভ জাল হলো পরম শক্তিমান ঈশ্বরের প্রতীক। ওই ক্রুশ প্রভু যিশুকে নির্দেশ করে, আর সর্বশেষ আগুন যা সৃষ্টি করবার জন্য ব্লু মিথানল নিয়ে গেলেন, সেই আগুন প্রদর্শন করে দ্য হোলি স্পিরিট, ঈশ্বরের অদৃশ্য উপস্থিতি। এই তিনই মিলেই সৃষ্টি হবে দ্য সেপ্টার অফ ট্রিনিটি, ট্রিনিটির দণ্ড। এই জন্যেই উনি ভ্যান হেলসিং, দ্য লেগাসি অফ গ্যাব্রিয়েল। অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনাদের জন্য থাকছে কুমারাদিত্য শীলের কলমে নীল সায়রের আগুন দানবী। আর্থার ভাড়ার গাড়িটা ছেড়ে দিতে বাধ্য হল। কিনসেল শহর পৌঁছাতে এখনো প্রায় 4 কিলোমিটার বাকি। তরঙ্গায়িত কার্বনিফেরাস যুগে গঠিত পাথরের পথ। পথের বাঁ পাশে ওক পপলারের বনে ঝমঝম করছে শেষ বিকেলের আলো। পাতায় পাতায় রোদ যেন কথা বলছে। পৃথিবী ছেড়ে যাওয়ার ঠিক আগে সে দিনের যাবতীয় না বলা কথা যেন বলে যেতে চাইছে। পাবলো ক্যাবটা হাঁকিয়ে শহরের দিকে চলে গেল। রাস্তাটা কিছুটা সোজা উত্তরের দিকে, তারপর ডান দিকে বেঁকে আবার ডান দিক ঘুরলেই কিনসেল। কিলোমিটার খানিক পথ। আর্থারের চোখে ঝকঝকে বেঞ্চ গাড়িটার গতিপথ পুরোটাই পড়ল, কারণ রাস্তার ডান পাশে বা পূব দিকটায় পুরোটাই উন্মুক্ত। অর্ধবৃত্তাকার পথটা ঘিরে রয়েছে স্যাটার গর্জ লেককে। গাঢ় সবুজ জল পর্যন্ত পাথরের ধাপ নেমে গেছে। বিকেলের ভুলোমোনা সূর্যের এক টুকরো আলোর সোপান বেয়ে। ওয়ালনাট ম্যাপলে রং লেগেছে যাচ্ছে তাই রকম। তাদের গুঁড়িতে তখন পাথরের ছায়ার অন্ধকার, কিন্তু মাথাগুলো সোনা রোদে ঝলমল করছে। অর্থাৎ চিত্রশিল্পী, আলো যেটুকু আছে তাতে ছবি খুব বেশি আঁকা সম্ভব নয়। তবে এমন দৃশ্যর মুখোমুখি হয়ে কাগজে যদি একটিও তুলির পোঁচ দিতে না পারে, তবে তা প্রেমের অবমাননা, শিল্পের অবসাদ। খুব তাড়াতাড়ি একটা কাগজ বার করে রেডি প্যাস্টেল দিয়েই উত্তর রোদের রঙের একটা পোঁচ টানল আর্থার। ওটা দিগন্তের গোলাপি লাল আউটলাইন, তার নিচে কালচে জলপাই তরঙ্গ, ওক বনের রূপরেখা। হ্রদের সবুজ নীল জলের জন্য প্যাস্টেলটা চালাতেই কাগজে ফুটে উঠল দুটো ফিনফিনে নীল ডানা। অর্থাৎ চমকে উঠে স্যাটার গর্জের দিকে তাকালো। ওয়ালনাট ম্যাপলের হাওয়ায় সেই তরঙ্গটা এখন আর নেই। একটা নীলচে আলোর চাদর আস্তে আস্তে যেন মুড়ে দিচ্ছে পূর্ব দিগন্ত। ঢালু বনভূমি, হ্রদের মহিষপান, ওপারে কিনসেল শহরের উঁচু উঁচু টারে ব্রেল ফ্রি ঘণ্টায় নেমে আসছে নীল, ঘন নীল আলোর মায়া। কেঁপে উঠল আর্থার। বুকের মধ্যে একটা অব্যক্ত কষ্ট। এত সুন্দর,
এত অপূর্ব। এই মুহূর্তে আমি মরে যাচ্ছি না কেন? এই দেখার পর আর কি সুন্দর থাকতে পারে দেখার? যাওয়া হবে কোথায়? বিশ্রী হেঁড়ে একটা গলা শুনে আর্থার চমকে উঠল। রাস্তার দিকে একটা হুড খোলা জিপ, তার পিছনে লেটুস, শালগম, পার্সলে, অ্যাসপারগাস, আলু, লাইম, গাজর ডাঁই করা। জাবদাই দুটো টার্কি গলা ফুলিয়ে বসে আছে, জ্ঞান পক্ক বৃদ্ধের মতো। ড্রাইভারের সিটে বসা লোকটার গায়ে এই ঠান্ডার মধ্যেও একটা হাফ স্লিভ সাদা টি শার্ট আর একটা নীল ফাটাফুটো জিন্স। মুখের পাইপটা থেকে সস্তা তামাকের একটা উগ্র গন্ধ ভেসে আসছে। পাইপটা চিবিয়ে চিবিয়ে লোকটা আবার বলল, বোবা নাকি হে? অর্থাৎ চমক ভেঙে বলে উঠল, কিনসেল যাচ্ছিলাম, ক্যাব ছেড়ে এখানে নেমে পড়লাম। ভাড়া মেটাওনি ক্যাবের? অর্থাৎ এবার একটু হেসে উঠল। না না, তা নয়, ওই নীল উপত্যকা এত পছন্দ হলো যে না নেমে পারলাম না। তা হাতে কি ছবি টবি আঁকা হয় না তো? ওই জন্যই তো কিনসেলে আসা। সপ্রতিভ লোকটা হঠাৎ চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে ওক বনের দিকটায় একবার দেখে নিল, তারপর ফিস ফিস করে বলল, গাড়িতে ওঠো, ছবি কাল আঁকবেখন। তার কথার সুরে এমন একটা কিছু ছিল, আর্থার আর অরাজি হয়ে থাকতে পারল না। গাড়িতে বসে লোকটাকে আর্থার জিজ্ঞাসা করল, তুমি আমাকে এত তাড়া দিলে কেন একটু বলবে? লোকটা বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল। পাইপটা ড্যাশবোর্ডের ওপর নামিয়ে রেখে বলল, কিনসেল সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, সেটা জানো তো? ইউ আর নেভার ফার ফ্রম দ্য ওয়াইল্ড ব্লু আটলান্টিক অ্যাট দ্য কিনসেল। ইট টেকস এনি শেপ টু গ্যাবল ইউ। তার উপরে তুমি তো আবার ছবিও আঁকো। আর্থার কিছু বুঝলো, কিছু বুঝল না, বোঝার চেষ্টাও করল না। পশ্চিমের শেষ সোনালি আলো পাতার ছাঁকনি চুইয়ে নেমে আসছে পাহাড় পথ অতিক্রম করে, কিন্তু স্যাটারগর্জের ওপর বিছিয়ে থাকা নীল আস্তরণকে সে ভেদ করতে পারছে না। মাঝিবিহীন নৌকার মতো সে সোনালি আলো ভেসে বেড়াচ্ছে নীল তরঙ্গের উপরিভাগে। যদি এই মুহূর্তে মরে যেতে পারত আর্থার। কাগজের রঙিন দাগগুলোর দিকে চোখ পড়ল আর্থারের। প্যাস্টেল রঙের ফিনফিনে নীল ডানাগুলো এবার যেন একটু কেঁপে উঠল। কড়া তামাকের পাইপ আর সাইলেন্সারের সাদা ধোঁয়া উড়িয়ে ছুটে চলল কিনসেল শহরের দিকে। আটলান্টিক যাওয়ার পথে কিনসেলই শেষ নগর বন্দর। দক্ষিণে পশ্চিমে পূবে সুনীল জলরাশি, উত্তাল উদ্দাম, তারই মাঝে ছোট অথচ তাক লাগানো রেস্তোরাঁ, পাব, ইন, অ্যাবে, চার্চের পোস্টকার্ড ফটো। কোথাও আইভি লতিয়ে উঠে গেছে বেসমেন্ট পর্যন্ত। ডেইজির ঝাড়ের ফাঁক দিয়ে দেখা যায় ক্ষুদ্র ভায়োলেটের কুঁড়ি। বার্চউড হিল রোডের একদম শেষ প্রান্তে একটা ছোট্ট কটেজে 7 দিনের জন্য সংসার পেতে বসল আর্থার। ওর সংসার বলতে নানা নাকারের তুলি, ব্রাশ, রং, গ্রাফাইট পেন্সিল, ইরেজার, ক্যানভাস আর ইজেল। কটেজের সামনের পর্চটা পার হয়ে গেলেই দুদিকে রাস্তা, ডানে শহর আর বাঁদিকে গ্রিনজেল বনভূমি। বনভূমির ফাঁকে ফাঁকে স্যাটারগর্জের নীল সবুজ জল। একটি দুটি নিশাচর পাখি ওড়াউড়ি করছে জলের ওপর। শহরের কোনো ইন থেকে ভেসে আসছে মৃদু বাঁশির শব্দ। ব্ল্যাকস ব্রুয়ারি থেকে ওয়াইন টেস্ট করে কটেজে ফেরার পথে আর্থার মূল রাস্তার ঢাল বেয়ে কিছুটা নেমে স্যাটারগর্জের তীরে বসল। নগরীর আলো
একদম উত্তরে টলটল করছে জলের উপর। দু একটা নৌকার সাদা পাল স্পষ্ট বোঝা যাচ্ছে। চাঁদ অনেকটা নেমে এসেছে জলের উপর, সোনালি লাল তার রং। একটা মৃদু শব্দ শুনতে পেল আর্থার, শিয়াল কি মিংসের পায়ের শব্দের মতো। শব্দ ঠিক নয়, একটা কম্পন। ঝরা পাতার বুকে আলতো পদক্ষেপ। ঘুরে তাকালো আর্থার। ধূসর পোশাক পরা একটি মেয়ে খুব স্বাভাবিকভাবেই আর্থারের দিকে এগিয়ে এলো। তার ঠিক পিছনটায় দাঁড়িয়ে রইল চুপ করে। আর্থার একটু আশ্চর্য হল, বিরক্ত। খসখসে গলায় সে প্রশ্ন করল, মিস, হোয়াট ইউ ওয়ান্ট? মেয়েটি যা বলল তার মধ্যে অর্থ দাঁড়ায় যে তার নাম মোয়াজ্জেল এবং ল্যান্ডলর্ড তাকে নিযুক্ত করেছেন আর্থারের ডিনার আর ব্রেকফাস্ট তৈরি করে দেওয়ার জন্য। আর্থার খুব অবাক গলায় জিজ্ঞাসা করল, আমি যে ঠিক এখানেই বসবো তুমি কি করে জানলে? মেয়েটি মৃদু হেসে উত্তর দিল, এই কটেজে যে শিল্পীরা আসেন তারা এখানেই এসে বসেন। আগেও অনেকে এসেছিলেন? স্যার, উই শুড লিভ। রাতের ঠান্ডা আপনার স্যুট নাও করতে পারে। বাঁশিটা এখনো ঢিমে তালে বেজে চলেছে, একটু ক্ষীণ, তবে জড়ানো জড়ানো তার শব্দ। টুকটাক করে ওয়ালনেটের ফল ঝরে পড়ছে। মোয়াজ্জেলের গা থেকে একটা গন্ধ আসছে। বুনো আইভির সঙ্গে ড্যাফোডিলের নির্যাস মেশালে অমন গন্ধ হয়। স্যার, which shade you prefer most? আর্থার একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল রাতের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে। অজান্তেই বলে উঠল, শেড অফ ওক। মোয়াজ্জেল খিলখিল করে হেসে উঠল। রঙের মধ্যে স্যার কোন রং বেশি পছন্দ? আর্থার একটু লজ্জিত হলো, অল্প রাগও হলো। গিয়েও মেয়েটা তার পরীক্ষা নিচ্ছে। দ্রুত পা চালিয়ে সে কটেজের দিকে এগোল। পর্চটা পার হতে হতে পিছনে মোয়াজ্জেলের মৃদু গলা শুনতে পেল, নীল রং আমার খুব প্রিয় স্যার। শাটারগঞ্জের আরো দক্ষিণে নীল উপত্যকা আছে, যাবেন দেখতে? দরজার কি হলে চাবিটা লাগাতে গিয়ে আর্থার বুঝল দরজাটা খোলা। বেয়াক্কালে মেয়েটার ওপর তার খুব রাগ হলো। এভাবে দরজা খুলে রেখে কেউ যায়? আর কিছু না হোক তার রংগুলো তো অনেক দামি। এই 7-5 ভাবতে ভাবতে আর্থার ঘরের ভেতরে একটু ভারী গলার ডাক শুনতে পেল, Come in, sir. We are done with the dinner. আর্থার দরজা খুলে ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল। মোমবাতির উজ্জ্বল সোনালি আলোয় এক রূপালি চুলের বুড়ি টেবিল সাজাচ্ছে, পর্ক রিবস, পাইন, পুডিং, ওয়াইন। আর্থার অবাক হয়ে ওয়াকিং স্টিকটা ঘরের কোণে রাখতে রাখতে বলল, তুমি কে বলো তো? বুড়ি বাও করে আর্থারকে বলল, Get fresh, sire. I am your maid woman, Moajjel. আর্থারের সময়টা একটা ধন্দের মধ্যে কাটছিল। ওয়াশরুম থেকে ডাইনিং টেবিল একটা ঘোরের মধ্যে দিয়ে সে পৌঁছালো। রূপালী কাঁটা চামচের ঠুংঠাং শব্দ, বুড়ি মোয়াজ্জেলের বিনবিন সুরে বলা কথা, রাতের শুনশান প্রহরে আটলান্টিকের শোঁশো হাওয়ার শব্দ ছাপিয়েও তার নাকে আসছে বুনো আইভির গন্ধ, ড্যাফোডিলের গন্ধ। বেডরুমের জানলার কাঁচের ওপাশে তখন জ্যোৎস্না। বিন্দু বিন্দু কুয়াশা জমে আছে সার্সির গায়ে,
ড্যান্ডোলিয়নের কোড়কের মতো। খুব ক্লান্ত আর্থার। নরম দুধ সাদা বিছানা তাকে ডাকছিল, কিন্তু সে আজ নিজের নিয়ন্ত্রণে নেই। যান্ত্রিকভাবে ক্যান্ডেলস্টিকটা ম্যান্টাল পিসের উপরে রাখল সে। ইজেলের গায়ে ক্যানভাসটা সেঁটে নিয়ে বিকেলের প্যাস্টেল রঙে আঁকা কাগজটা ক্যানভাসের উপর লাগালো। যন্ত্রচালিতের মতো বড় ব্রাশটা তুলে নিল। ওক বনের মাথা ছাড়িয়ে গেল লালচে গোলাপি আভা। জলপাই সবুজ বনের মাথায় লাল রঙের একটা ফোঁটা গড়িয়ে পড়ে জলজল করে উঠল দামি চুনির মতো। ধূসর গ্র্যানাইটের রাস্তা পার হয়ে ওয়ালনাট মেপেল পপলারের লাল সবুজ হলুদ পার হয়ে তুলি পৌঁছাল স্যাটারগর্জের নীল সবুজ জলের কিনারায়। ঠিক তখনই ছবির নীল ডানা দুটো নড়ে উঠল। আর্থার কিন্তু চমকালো না আর। সে যেন প্রস্তুতি ছিল। সরু তুলিটায় কালো রং লাগিয়ে একটা মাপা বাঁকা উলম্ব রেখা আঁকল সে। ডান দিকের ডানাকে ছুঁয়ে গেল সে রেখা। বাঁদিকের ডানাটির গায়ে আপনা আপনি আর একটা কালো বক্ররেখা আঁকা হয়ে গেল। একটি নারী দেহের দুটি বাঁকা রেখা নীল ডানা দুটিকে বেঁধে দিল। আর্থারের তুলি চলতে লাগলো দ্রুত অথচ নিশ্চিত লয়ে। প্রতিটি সৌষ্ঠব লাবণী ফুটে উঠতে লাগলো জাদুদণ্ডের অলৌকিক নিশ্চয়তায়। সুগভীর নাভি, সরু কোমর, মোম শঙ্খ বুকের পরিসরে একটি ওয়াটার লিলির ডাঁটিও বোধহয় আঁটবে না। রাজহংসী গ্রীবা পার করে তুলি পৌঁছালো দ্বিধা বিভক্ত চিবুকে। বৈকালিক পশ্চিম আকাশের লালচে গোলাপি রঙে ছেয়ে গেল তার মুখ। এক ফোঁটা লাল রং ঘন গ্র্যানাইট কালো চুলের সিঁথির কাছে জলজল করে উঠল উজ্জ্বল চুনির মতো। চোখের ভ্রু আঁকার পর আর্থারের হুঁশ ফিরল। চোখ চোখ কি করে আঁকবে সে? সর্বাঙ্গের লাবণী চিত্রকরে তুলিতে ধরা পড়েছে, কিন্তু এ মোহময়ীর দেহে কোন চোখ আঁকলে তাতে পড়বে নারী সমগ্র মনোলোকের ছায়া। অস্থির হয়ে উঠল আর্থার। পায়চারি করতে করতে ঘেমে উঠল ওই শীতেও। হাতের মুঠো বারবার খুলতে বন্ধ করতে লাগলো সে। কাঁচের সার্সির গায়ে কুয়াশাগুলো আরো ঘন হচ্ছে। থই থই জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে গ্রিনজেল বনভূমি। জীবন্ত সে জ্যোৎস্না যেন প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ জুড়ে লিখে চলেছে আইভি গন্ধের উপাখ্যান। আর্থার আর পারল না। এক টানে জানলার পাল্লা দুটো খুলে চিৎকার করে উঠল। কে কে তুমি? কে? কেন অর্ধেক ধরা দিচ্ছ আমার রঙে? আমাকে তোমার চোখ দেখাও মায়াবিনী, তোমার চোখ দেখাও। ফিনফিনে কুয়াশার জমাট বেঁধে মেয়েটি ভেসে এলো জানালার ঠিক পাশে। কালো পোশাক, চুলের সিঁথির কাছে রক্ত রঙের চুনি, গোলাপি গালে লাল গোলাপের ছোপ, আর তার নীল গাঢ় নীল চোখ দিয়ে এক আশ্চর্য দ্যুতি অনবরত ঝরে পড়ছে আর্থারের বুকে। মুয়াজ্জেল, মুয়াজ্জেল, তোমার চোখেই আমি সেই উপত্যকা দেখতে পাচ্ছি, সেই নীল সুনীল উপত্যকা, স্যাটারগর্জের জলের রঙের উপত্যকা। আমাকে নিয়ে চলো মুয়াজ্জেল। আমি এমন সুন্দরে ডুবতে না পারলে শিল্পের অবসাদ, সুন্দরের অবমাননা। ওই নীল ডানা দুটি লজ্জা লজ্জা জ্যোৎস্নায় ঝিলমিল করে ওঠে। আর্থার জানলার কাঠামোর উপরে উঠে দাঁড়ায়। নীল চোখের অমোঘ টানে নীল ডানায় ভর করে উড়ে যাওয়ার মতো পা বাড়ায়। জানালার অনেক নিচে উইলো গাছের পাতার মধ্যে সারি সারি সাদা পাথরের ফলক। পাথরের গায়ে কালো অক্ষরে লেখা কতজনের নাম। প্যাক্স ভবিস্কাম লেখা পাথরটির উপরে
আর্থারের দেহটি নেমে এলো, সজোরে আছড়ে পড়ল আর্থার। এক রাস নীল আলোর জোনাকির মতো ছুটে গেল স্যাটার গর্জের জলের দিকে। ওকবনের ফাঁকে ফাঁকে একটা ঝোড়ো হাওয়া কিছুক্ষণ ছুটে বেড়াল, তারপর সেও উড়ে গেল দক্ষিণে আটলান্টিক উপকূলের দিকে। বুড়ি মোয়াজ্জেল ব্রেকফাস্টের ট্রে নিয়ে আর্থারের ঘরে নক করতে গিয়ে দেখল সেটা খোলা। রোলিং টি টেবিলটা গড়িয়ে ঘরে ঢুকল সে। আর্থারের চিহ্ন মাত্র নেই। লাগোয়া ওয়াশরুমের ছিটকিনি বাইরে দিয়ে আটকানো। ধপধপে বিছানার চাদর নিভাজ টান টান। হঠাৎ মোয়াজ্জেলের চোখ পড়ল ক্যানভাসে টাঙানো ছবিটার দিকে। কি একটা যেন খটোমটো লাগলো ছবিটায়। পায়ে পায়ে সে এগিয়ে গেল ছবিটার দিকে। ছবির লালচে গোলাপি আকাশ থেকে এক ফোঁটা লাল রং গড়িয়ে এসে নেমেছে জলপাই সবুজ ওক গাছের মাথায়। গ্রানাইট রাস্তার ঢাল নেমে গেছে এক সুনীল উপত্যকার নিথর জলের দিকে, আর উপত্যকার বুক চিরে গজিয়ে উঠেছে সারি সারি সাদা সমাধি প্রস্তর। তাদের প্রত্যেকের গায়ে লেখা প্যাক্স ভবিষ্কা, এখানে শান্তিতে ঘুমা। আর আরেকটি পাথরের উপর উপুর হয়ে শুয়ে আছে সাদা জামা আর বাদামি ট্রাউজার্স পরা একটি দেহ। তার মুখের দুপাশ থেকে ছিটকে পড়ছে তাজা তাজা লাল রক্ত। আর্তনাদ করে উঠল বুড়ি, ছুটে গেল খোলা জানালার কাছে। আইভিলতা নেমে গেছে অনেক নিচে, পাথরের ঢালে সমাধিক্ষেত্র পর্যন্ত। বুড়ি বুক ফাটা চিৎকার করে উঠল, Oh my God, what happened? ফাদার কনস্টান্টাইন আর্থারের রিচুয়াল শেষ করে উপস্থিত কয়েকজনকে বললেন, এ খবর যেন বাইরে চাউর না হয়। বুড়ি মোয়াজ্জেল তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। টিপটিপে বৃষ্টি, মেঘলা আকাশ, সস্তা তামাকের ধোঁয়া ছেড়ে প্যালজে বলল, কিন্তু ফাদার, এ খবর তো সবার জানা উচিত। আর্থারকে নিয়ে 25টি শিল্পীর প্রাণ গেল বিভিন্ন টুরিস্ট কটেজ থেকে। আওনানশিয়ার কত প্রাণ নেবে ফাদার? কনস্টান্টাইন আকাশের দিকে তাকিয়ে বুকে ক্রস আঁকলেন। কোনো উত্তর ছিল না। প্যালজে লেইব অ্যান্টি চেম্বারে প্রায় 2 ঘন্টা বসে থাকার পর তার ডাক পড়ল। লম্বা ঝকঝকে করিডর, তাক লাগানো এক একটা ঝাড়বাতির আকার তার ডাইনিং হলের থেকেও বড়। একটা ঘরে তাকে ঢুকিয়ে দিয়ে অ্যাটেন্ডেন্ট পিছিয়ে গেল। গোল আবলুস কাঠের বিশাল টেবিল, তাতে 3টি মাত্র চেয়ার। 2 জন মানুষ কথা বলছে সেখানে। প্যালজে কুণ্ঠিতভাবে দাঁড়িয়ে রইলেন একপাশে। সৌম্যদর্শন বয়স্ক মানুষটির মুখ প্যালজের দিকে। অন্য লোকটির বলিষ্ঠ কাঁধ বোঝা যাচ্ছে ওভারকোটের ওপর দিয়ে। ভ্যাটিকানের সিক্রেট চেম্বার গম গম করছে। আর্চ বিশপ চেম্বারলেইনের গলা, তোমার পক্ষে আউনিনশিকে বাগে আনা খুব মুশকিল হবে গ্র্যাবিও। শৈল্পিক মনোভাবাপন্ন মানুষের সামনেই একমাত্র সে আসে। প্যালজে সাহস করে এগিয়ে এলেন, কুণ্ঠিত গলায় বললেন, হিজ লর্ডশিপ আমার ভাইপো আন্দ্রে ড্যাবলিনে থাকে, ভালো ছবি আঁকে, তাকে যদি সঙ্গে করে নিয়ে যাই। চেম্বারলেইন ভগ্ন গলায় বললেন, যদি তার প্রাণ সংশয় হয়, আমি প্রভুর কাছে কি করে মুখ দেখাবো? চওড়া কাঁধের মানুষটির হাতে আইভরি ক্রসটি ঝকঝক করে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, প্যালজের দিকে ঘুরে দাঁড়ালেন। ঝকঝকে নীল চোখ,
পেলজে এবার দ্বিধা ভরে চেম্বারলেইনের দিকে তাকালেন। চেম্বারলেইন দীর্ঘশ্বাস ফেলে হাত তুললেন, আশ্বস্ত করার সুরে বললেন, মিস্টার পেলজে, ভয় নেই, ওর মতো আর কেউই নেই। কে উনি? ডক্টর আব্রাহাম ভ্যান হেলসিং। অ্যাব্রাহাম ভ্যান হেলসিং? মানে এই কেমন করে সম্ভব? 1897 সালেই তাকে যথেষ্ট বৃদ্ধ দেখেছি আমরা। অন্তত ব্রাম স্টোকার তাকে তেমনই দেখিয়েছিলেন। হিসেব অনুসারে তার বয়স এখন প্রায় 200-র কাছাকাছি। আমি পাগল হয়ে যাচ্ছি নাকি আপনি করে দিচ্ছেন? ভ্যান এগিয়ে এসে পেলজের কাঁধে হাত রাখলেন। শুনুন পেলজে, ভ্যান হেলসিং আদতে একটা পোস্টের নাম, একটা পদ। যেমন শেরিফ, ব্যারন, আর্চশিপ, তেমনি আমাদের পদটার নাম ভ্যান হেলসিং। আর এত খতিয়ান জেনে লাভ কি আছে? 25 জন মরেছে। আমাকে আর আপনার ভাইপোকে নিয়ে 27 জন হবে। তার বেশি বা কম তো কিছু নয়। প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করে পেলজে আর ভ্যান যখন রোম থেকে ডাবলিন পৌঁছালেন, শরৎ শেষের হিমেল সন্ধ্যা, আকাশ রাঙিয়ে নেমেছে। এয়ারপোর্ট থেকে আন্দ্রের কটেজ যেতে হলে ডাবলিনের উত্তর প্রান্তে চলে যেতে হয়। বার্চ গাছ দিয়ে জায়গাটা ঘেরা। কটেজের ঠিক সামনে দুটো ওক গাছ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পাতা আর মিহি তুষার ঝরা শুরু হয়ে গিয়েছে। আন্দ্রে দরজায় দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন ভ্যান আর আঙ্কেল পেলজেকে। সোনালি চুলের সুদর্শন, নরম গরনের যুবক মাথা নুইয়ে বলেছিল, আপনাকে দেখে মনে অনেক জোর পেলাম গ্যাব্রিও। শুধুমাত্র কিঞ্জেল নয়, আপনি তো জানেন শিল্পী মাত্রেই আয়ারল্যান্ডে সুরক্ষিত নয়। কটেজের দরজা দিয়ে প্রবেশ করতে গিয়েও দাঁড়িয়ে পড়েছিলেন ভ্যান। পশ্চিমমুখী বাড়িটার সামনে থেকে ঘেঁষো জমি ঢালু হয়ে শেষ হয়েছে মূল রাস্তার গায়ে। রাস্তার অপর পাশে ঘন হয়ে আছে ব্রিটিশ উইলোর সারি সারি শরীর। পত্রশূন্য গাছগুলোর মাথায় দিন শেষের আলো রক্তের মতো ছড়িয়ে আছে। একটা রোগা কালো কুকুরি একটা পত্রশূন্য ডালে বসে আছে ভ্যানের দিকে ঘোলাটে চোখে তাকিয়ে। ভ্যান জানেন যে পেলজে বা আন্দ্রে কেউই এই কুকুরটাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ জন্তুটা গাছের গুড়ি বেয়ে গিরগিটির মতো নেমে যেতে লাগলো, কেঁদে উঠতে লাগলো কোকিয়ে। তুষারাবৃত জমিতে নেমে একটা দীর্ঘ কান্নার সুরে ডাক ছেড়ে হঠাৎ করেই দৌড়ে হারিয়ে গেল উইলো গাছগুলোর আড়ালে। ভ্যানকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে পেলজে আবার দরজায় ফিরে এসেছিলেন। মোলায়ম স্বরে তিনি ভ্যানকে বললেন, ভেতরে আসুন ভ্যান, যথেষ্ট ঠান্ডা পড়েছে বাইরে। ফায়ার প্লেসের পাশে একটা রকিং চেয়ারে বসেছিলেন এব্রাহাম ভ্যান হেলসিং। হাতের পাত্রে টলটল করছিল রক্ত রঙের রেড ওয়াইন। তাতে একটা চুমুক দিয়ে ভ্যান বললেন আন্দ্রের উদ্দেশ্যে, তুমি আমাকে গ্যাব্রিও নামে সম্বোধন করলে কেন আন্দ্রে? আই মিন, এই নামে তাৎপর্য তুমি জানো দেখে আশ্চর্য হচ্ছে। আন্দ্রে শান্ত গলায় উত্তর দিল, আমাদের অনেক প্রাচীন ছবি স্টাডি করতে হতো ডাবলিন স্কুল অফ আর্টসে। ফ্রা অ্যাঞ্জেলিকোর একটি ছবি আছে। সে প্রায় 15 শতকের মধ্যবর্তী সময়ের কাজ। তাতে দেখানো হয়েছে প্রধান দেবদূত গেব্রিয়েল মাতা মেরিকে যিশুর পুনর্জন্মের ঘটনা শোনাচ্ছেন। ভ্যাটিকানও ভ্যান হেলসিং পদটিকে বারবার নতুন রূপ দিয়ে বিশ্বে পরিবেশন করে ঈশ্বরের কাজের জন্য। এও অনেকটা ওই পুনর্জন্মেরই মতো। তাই ধরা হয় ভ্যান হেলসিং এর অনুক্রম এসেছে আর্ক এঞ্জেল গেব্রিয়েল থেকেই। হ্যাঁ, গেব্রিও ডেকে ঠিক করিনি আপনাকে।
ভ্যান উচ্ছ্বাসিত হলেন না। উত্তর সাগরের মতো ঠান্ডা গলায় তিনি বললেন, আর একটু বাকি রয়ে গেল আন্দ্রে। হিব্রু ভাষায় গেভার শব্দের অর্থ হলো মানুষ, আর এল কথার অর্থ হলো ঈশ্বর। গেভার আর এল মিলে গ্যাব্রিয়েল, অর্থাৎ ঈশ্বরের মানুষ। ভ্যান হেলসিংরাও তাই ঈশ্বরের মানুষ। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু পরবর্তী লক্ষ্য হয়ে গিয়েছো আউনান শির ডিয়ার আন্দ্রে। প্যালজে স্তম্ভিত হয়ে বললেন, সে কি করে হয়? এখনো তো আন্দ্রে কিনজেল যায়নি ভ্যান। আপনি তো এসেছেন কিনজেল থেকে, আর আন্দ্রের শিল্পী। আপনাকে অনুসরণ করে আন্দ্রের খোঁজ পাওয়া একেবারেই কঠিন নয়। আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? এটা আমার কাজ। আমি শুভাশুভের শক্তি নির্ধারণ করতে পারি। এই কটেজে ঢোকার আগে উইলো গাছের ডালে এক অদ্ভুত কুকরিকে আমি কাঁদতে দেখেছি ফ্রেন্ডস। সে আসলে ব্যান্সি, কাঁদুনি প্রেত, যার জীবনে অলৌকিক মৃত্যু আগুয়ান হয়। তার বাড়ির কাছাকাছি কোনো গাছের ডালে বা জলাভূমির তীরে বসে এই ব্যান্সি কেঁদে আগাম জানান দিয়ে যায় মৃত্যুর কথা। তাহলে আমরা কিনজেল যাচ্ছি কেন? আপনার কথা অনুযায়ী আউনানশি তো ডাবলিনেই চলে এসেছে। কিনজেল যেতেই হবে। এখানে পৌঁছে গেলেও ডাবলিনে আউনানশি শক্তিহীন, তাই তাকে আমরা খুঁজেও পাবো না। শাটারগঞ্জ হ্রদের সঙ্গে তার নিবিড় যোগ আছে, আর সেই যোগসূত্রই আমাদের খুঁজে পেতে হবে প্যালজে। কি আন্দ্রে, তুমি তৈরি তো? মৃদু হেসে আন্দ্রে বলল, আর তো অফকোর্স গেব্রিও। আর্থারের সমাধির উপরে ছড়িয়ে থাকা বরফে রক্তের ছিটে আর রূপালী শেয়ালের ছিন্ন ভিন্ন শরীরটা দেখতে দেখতে ভ্যানের ভ্রু প্রচন্ড কুঁচকে গেছিল। ফাদার কনস্টান্টাইনকে তিনি বললেন, আউনানশি সাধারণত এভাবে কাউকে রক্তাক্ত করে না। সে শুধু মায়াজাল বিস্তার করে শিল্পীদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। এ অন্য কিছু, আরো ভয়ঙ্কর কিছু। আউনানশিকে ব্যবহার করে রক্ত মাংসের উৎসব শুরু করেছে সে। কতজন শিল্পী এ পর্যন্ত মারা গিয়েছে জানো ফাদার? কনস্টান্টাইন কাঁপছিলেন, কোনো মতে উত্তর দিলেন, আর্থারকে নিয়ে 25। 25। আচ্ছা ফাদার, এই 25 সংখ্যাটির তাৎপর্য কি বাইবেলে? ভ্যান প্রশ্ন করলেন। আমাকে দেখে বলতে হবে, আসলে বয়স হচ্ছে, সবকিছু সবসময় মনেও থাকে না। এতে লজ্জার কিছু নেই ফাদার। বাইবেল কোনো কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাস নয় যে তটস্থ থাকতে হবে। তবে তাড়াতাড়ি জানতে পারলেই মঙ্গল। এই 25টি মৃত্যুর পরেই এক অলৌকিক মায়াবিনী কি করে রক্ত মাংস লোভী পিশাচে পরিণত হলো, কেন জানতে না পারলে তো আজই 26তম প্রাণটি। না, আমি আজই জানিয়ে দেব। আপনি দয়া করে চার্চেই থাকুন ভ্যান। সে আপনি না বললেও আমি সেখানেই থাকতাম। আর হ্যাঁ, আন্দ্রেও আমার সঙ্গেই থাকবে। আশা করি আপনার অসুবিধা নেই তাতে। আমার অসুবিধা? ঈশ্বরের ঘর তো সবার জন্য ভ্যান। বেটার। স্যাটারগর্জের দক্ষিণ তীরভূমি থেকে একটা ঢাল সিলভার বার্চ গাছের বিথির ভিতর দিয়ে প্রায় 100 মিটার উপরে উঠে একটা সমতলে ছড়িয়ে যায়। চড়াই পথটা সমতলে ওঠার ঠিক আগে একটা ছোট্ট সেতু পার হতে হয়। তার নিচ দিয়ে একটা ছোট্ট নীল জলের স্রোতা পূবের গ্রিনজেল বনের অজানা উৎস থেকে বেরিয়ে এসে স্যাটারগর্জ হ্রদের দিকে চলে গিয়েছে একটা পাথুরে গুহামুখের ভিতর দিয়ে। সেতুটা পার হয়ে পশ্চিমে বাঁক ঘুরলেই দেখা যায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যান্ডার, অলিভ, উইলো আর ওক গাছের দলের মধ্যে সাদা চার্চটা দাঁড়িয়ে আছে তুষারে নিজেকে ঢেকে নিয়ে। প্রার্থনা গৃহকে বাঁদিকে রেখে একটা নলমতো জায়গা পার হলে কনস্টান্টাইনের 2 কামরার কুঠুরি ঘর। আলো দ্রুত মরে আসছিল। ডাবলিন থেকে লম্বা যাত্রা শেষ করে ভ্যান এবং আন্দ্রে ক্লান্ত হয়ে পড়েছিলেন অনেকটাই। আপনারা ভেতরে যান ফাদার, কাজ শুরু করে দিন। আন্দ্রে ছবি আঁকবে, আপনি বাইবেল থেকে 25 সংখ্যার তাৎপর্য খুঁজে বার করবেন। আমি বাইরে ছোট্ট দুটো কাজ সেরে নিই।
কনস্টান্টাইন ও আন্দ্রে বাড়িটার চারিদিকে ভ্যাটিকানের পবিত্র জল গোল করে ছড়িয়ে দিলেন ভ্যান। তারপর দুটো উইলো গাছের ডাল আড়াআড়ি বেঁধে ক্রুশের আকৃতি দিলেন এবং সেটাকে পুঁতে দিলেন মূল দরজার সামনে। প্রতিটি জানলা এবং দরজাটির কাঠামোতে ঝুলিয়ে দিলেন রসুনের মালা। উত্তরের হ্রদ থেকে হাড় কাঁপানো হাওয়া বয়ে নিয়ে আসছিল উত্তাল আটলান্টিকের গন্ধ। হ্রদের কালো হয়ে আসা জলের মধ্যে একটা মৃদু আন্দোলন দেখা যাচ্ছে কি? সেদিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন ভ্যান। ক্রমে দিনের শেষে আলোটুকু নিভে গেল। উইলো কাঠের ক্রুশটায় জ্বালিয়ে নিলেন তিনি। তারপর চতুর্দিক খুব সন্ধানী চোখে দেখে নিয়ে ঘরে ঢুকে গেলেন ভ্যান। এদিকটায় ইলেকট্রিসিটি নেই, গির্জার নিজস্ব জেনারেটরে কাজ চলে। তবে ঘরে ঢুকেই মোমবাতির উজ্জ্বল আলোতে ইজেলটা দেখে ভ্যান খোদ কিছুক্ষণের জন্য মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। আন্দ্রের সুনিপুণ তুলির টানে ইজেলের উপর ক্রমশ ফুটে উঠছে হ্রদের রেখায় বনভূমির বিস্তার। দিগন্ত থেকে নেমে আসা সান্ধ্য আলোর বর্ণাঢ্য শোভা, আর হ্রদের তীরে জলের দিকে মুখ করে পাথরের উপর বসে থাকা একটি মেয়ের দেহ বল্লরী। কনস্টান্টাইনের ডাক না শুনলে হয়তো ভ্যান ওখানেই সারা রাত দাঁড়িয়ে ছবিটির বিনির্মাণ দেখতেন। ফাদারের ডাকে উদ্গ্রীব হয়ে ঘরের অন্য প্রান্তে রাখা টেবিলের দিকে এগিয়ে গেলেন। কনস্টান্টাইন টেবিলের উপরে একটি বহুল চর্চিত বই খুলে রেখেছিলেন। বইটি চিনলেন ভ্যান, ডিসক্রিমিং দ্য ভয়েস অব গড। প্রিক্সিলা শিয়ারারের লেখা বইখানি ভ্যান আগেও দেখেছেন। একটি নির্দিষ্ট স্থানে নির্দেশ করে কনস্টান্টাইন দেখালেন, এই দেখুন ভ্যান, 25 শব্দের তাৎপর্য হল গ্রেস আপন গ্রেস, যার ব্যাখ্যা হল সমগ্র ঈশ্বরত্বের বিকাশ। জ্ঞান, সাফল্য, দয়া, শিল্পকলা, সংস্কৃতি, যা যা ঐশ্বরিক বৈশিষ্ট্য মোজেসের মাধ্যমে বার্তা হয়ে এসে প্রভু যিশু সহায়তায় কার্যকরী হয়েছে, তাদেরই প্রতীকী সংখ্যা হল 25। ভ্যানের গলা থেকে একটা আর্তনাদ ছিটকে বেরিয়ে এলো। তিনি নিজের অজান্তেই পিছিয়ে যেতে যেতে একটা কাউচের উপরে বসে পড়লেন। বিড়বিড় করে বারবার বলতে লাগলেন, ও মাই লর্ড, ও মাই লর্ড। আন্দ্রের কোনো দিকে দৃকপাত নেই। তার উপরে যেন কেউ মোহজাল বিস্তার করে ফেলেছে ইতিমধ্যে। পাগলের মতো সে এঁকে চলেছে মেয়েটির পূর্ণাবয়ব। কনস্টান্টাইন ভ্যানের কাছে উঠে এলেন হন্তদন্ত হয়ে। কি হয়েছে ভ্যান? আপনি কি অসুস্থ বোধ করছেন? হ্রদের দিক থেকে একটা ঝোড়ো হাওয়ার গর্জন ভেসে এলো। মনে হলো কোনো বিরাট সরীসৃপ আকাশ বাতাস তোলপাড় করে ছুটে আসছে গির্জার উদ্দেশ্যে। দপ করে মোমবাতিগুলো ঘরের নিভে গেল। প্রচন্ড শব্দ করে খুলে গেল ঘরটির দরজা। ঘরের সব কিছু তছনছ করে অন্ধকারে কাঁপা কাঁপা গলা শোনা গেল ভ্যানের। তিনি বলছেন, 25 বার ঈশ্বরত্বের মূল বৈশিষ্ট্যকে হত্যা করে অনংশী পরিণত হয়েছে এক ভয়ানক প্রাচীন অশুভ শক্তিতে। তার নাম কার্নাক। সে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। মুখগহ্বর থেকে সে নিক্ষেপ করতে পারে আগুনের স্রোত। আমি ঠিক জানতাম কনস্টান্টাইন যে শাটারগার্চ হ্রদের সঙ্গে এই ইভিলের নিবিড় যোগাযোগ আছে। শেষবার যখন কার্নাক জেগে উঠেছিল, সেন্ট প্যাট্রিক তাকে পরাজিত করে এই শাটারগার্চের জলেই বন্দি করেছিল। আবার সে জেগে উঠেছে, আরো ভয়ানক হয়, আরো শক্তিশালী হয়। কনস্টান্টাইনের ভয়ার্ত গলা শোনা গেল অন্ধকারে। আমি মোমবাতিগুলো জ্বালাই, ঘর আলো হোক। কিছুক্ষণ সব চুপচাপ। ঘরের বাইরে ঝোড়ো হাওয়ার বেগ কমে গিয়ে একটা স্থায়ী বহমানতায় পরিণত হয়েছে।
তুষার ঝরার টুপটাপ শব্দ শোনা যাচ্ছে অনবরত। ফস করে দেশলাইটা জ্বলে উঠল। দুটো মোমবাতি জ্বালিয়ে কনস্ট্যান্টাইন আর্তনাদ করে উঠলেন। ঘরে আন্দ্রে নেই। আরো একটা জিনিস ঘর থেকে অদৃশ্য হয়েছে। ইজেলের উপরে ছবিটার হ্রদ, পাহাড়, বনভূমি সবই রয়ে গেছে। নেই শুধু মেয়েটা। আন্দ্রের আঁকা ছবিটার মেয়েটা অদৃশ্য হয়ে গিয়েছে ওই স্যাটার গর্জ থেকে উঠে আসা ঝড়টার সঙ্গে। ফাদার পড়ে যাচ্ছিলেন প্রবল আতঙ্কে। ভ্যান তাকে ধরে ফেললেন। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধ কনস্ট্যান্টাইন। তাকে আতঙ্কের গভীরতা থেকে তুলে আনলেন ভ্যান। কঠিন স্বরে বললেন, এখন শক্ত হতে হবে ফাদার। আর একটাও প্রাণ আমরা যেতে দেব না এই কেঞ্জেলের বুকে। তৈরি হয়ে নিন ফাদার, চরমতম লড়াইয়ের সময় উপস্থিত। ঈশ্বর পরম দয়াময়। নিজের সব শক্তিকে একত্র করে সোজা হয়ে দাঁড়ালেন কনস্ট্যান্টাইন। তার ঠোঁট দুটি নড়ে উঠল। ঈশ্বর, ঈশ্বর পরম দয়াময়। চামড়ার ব্যাগটা বুকে আড়াআড়ি ঝুলিয়ে তার হাতে রূপো দিয়ে তৈরি একটা বিরাট ক্রুশ নিয়ে কটেজ থেকে বাইরে উন্মুক্ত প্রান্তরে বেরিয়ে এলেন এব্রাহাম ভ্যান হেলসিং। হাতের রূপালী পিস্তলটা ঝকঝক করে উঠল তুষার স্নাত চন্দ্রালোকে। তাকে অনুসরণ করে একটা শক্তিশালী টর্চ, গির্জার পবিত্র জলের একটা শিশি আর গলায় পবিত্র স্টোল পরে বেরিয়ে এলেন ফাদার কনস্ট্যান্টাইন। বিরাট বিরাট ওক গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে জ্যোৎস্নালোকিত গির্জার চত্বরে। বাঁদিকে সিলভার বার্চের বন আন্দোলিত হচ্ছে হাওয়ার তারুণ্যে। উন্মুক্ত প্রান্তরে নামতেই তুষার শীতল বাতাস ছুরির মতো বিঁধে গেল তাদের শরীরে। আর একই সঙ্গে একটা খুব চেনা আষ্টে গন্ধ ঢক করে ওদের নাকে এসে লাগল। গন্ধটা কসাইখানা থেকে শুরু করে মাছ বাজার সর্বত্র পাওয়া যায়। রক্তের গন্ধ। ভ্যান ও কনস্ট্যান্টাইন খুব সন্তর্পণে পার্চ গাছগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেগুলোর আন্দোলন দেখে নিশ্চিত মনে হচ্ছিল ওগুলোর আড়ালে কিছু বা কেউ আছেই। বাঁদিকের বড় ওক গাছটা পার হতে গিয়ে ভ্যান থমকে দাঁড়ালেন। একটা তরল তার কপালের ঠিক মাঝখানে পড়েই বুড়বুড়ি কেটে উঠছে। সেই সঙ্গে উপর থেকে ভেসে আসছে খুব মৃদু একটা গোঙানি। আস্তে আস্তে উপর দিকে মুখ তুললেন ভ্যান এবং তার দেখা দেখি কনস্ট্যান্টাইন। নীল চাঁদের জ্যোৎস্নায় দুটো মুখ ওক গাছের সর্বনিম্ন ডালটা থেকে তাদের দিকেই তাকিয়ে আছে। একটা মুখের উপর দ্বিতীয় মুখটা ঝুঁকে পড়েছে। কনস্ট্যান্টাইন আর বিন্দু মাত্র দেরি না করে জোরালো বৈদ্যুতিক আলোটা মূর্তি দুটোর উপরে ফেললেন। আর সে আলোয় যে দৃশ্যটা স্পষ্ট করে তুলল তার জন্য একটাই বিশেষণ ব্যবহার করা চলে, অয়প্রদ। গাছের মোটা ডালটা চিত হয়ে শুয়ে আছে আন্দ্রে। তার নাক আর মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। আর তার মুখের উপর দ্বিতীয় যে মুখটা উবু হয়ে আছে তার তুলনা শুধু হরিস্থানের পরীদের সঙ্গেই করা যায়। নীল চোখ, পাতলা লালঠন। মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গিয়েছিলেন ভ্যান। পরক্ষণেই তার মনে পড়ে গেল এই মেয়েটিকে তিনি দেখেছেন আর্থার ও আন্দ্রের আঁকা ছবিতে। এ আর কেউ নয়, আউনশি, ভয়ঙ্কর জাদুকরী। হাতের পিস্তলটা মুহূর্তের মধ্যে তুলে নিয়ে সেফটি ক্যাচটা খুলে ফেললেন। অসম্ভব দ্রুততায় তার টিগারটা টেনে দিলেন। সিলভার বুলেটটা সরাসরি গিয়ে লাগলো মেয়েটার কপালে। তীক্ষ্ণ একটা আর্তনাদ করে সে ছিটকে পড়ল তুষারাবৃত মাটির উপর। বেশ কিছুক্ষণ ছটফট করে দেহটা স্থির হয়ে গেল।
ঠিক একই সঙ্গে আন্দ্রের দেহটাও গাছের ডাল থেকে ওক গাছের পাকা ফলের মতো টুক করে খসে পড়ল। কনস্টান্টাইন ছুটে গেলেন আন্দ্রের দিকে। ভ্যান পিস্তলটা দু হাতে ধরে খুব সাবধানে আওনশির নিথর শরীরটার দিকে এগিয়ে যাচ্ছিলেন। কানে আসছিল কনস্টান্টাইনের টুকরো টাকরা কথা। আন্দ্রে, মাই চাইল্ড, ঈশ্বর অশেষ করুণাময়, তুমি জীবিত আছো। আমরা ভেবেছিলাম। আন্দ্রের দুর্বল ভাঙা ভাঙা গলাও ভেসে এলো। না না ফাদার, ও আমাকে মারার সময় পায়নি। তার আগেই আপনারা চলে এলেন। ওর মূল সময় নষ্ট হয়েছে আমার শরীরটাকে নিয়ে ওই গাছের ডালে উঠতে। হ্যাঁ, সেটাই আশ্চর্য। ও তোমাকে নিয়ে গাছের ডালে উঠলো কি করে? ভ্যান খুব কাছে চলে এসেছেন শরীরটার। তার মনে হলো বা চাঁদের নীলচে আলোর বিভ্রম, মেয়েটার শরীরটা এখন আর নিথর নেই। খুব মৃদু, প্রায় অলক্ষণীয় একটা কম্পন শুরু হয়েছে শরীরটায়। একটা লাল আলো ক্রমশ প্রকট হয়ে উঠছে তুষারের উপরে পড়ে থাকা দেহটায়। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ হয়ে গেল ভ্যানের কানে। তুষারপাতের শব্দ, হাওয়ার শব্দ, ওক ফল পড়ার টুপটাপ সব চুপ। কয়েক মুহূর্ত ভারী নৈশব্দ। জায়গাটার উপরে তিনটে মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসল। ভ্যান পিস্তলটা শক্ত করে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তে আকাশ বাতাস কাঁপিয়ে মেয়েটার নিথর শরীর শূন্যে লাফিয়ে উঠল। তবে সেই পেলব সৌন্দর্য আর তার নেই। পরিবর্তে একটা কুৎসিত বিশাল সরীসৃপ দুটো কালো ডানা মেলে ভেসে আছে শরীরে। তার বুকের চামড়ার নিচে একটা আগুনের স্রোত ক্রমশ গলা বেয়ে উঠে আসছে মুখের দিকে। ভ্যানের গলা থেকে অস্ফুটে বেরিয়ে এলো কয়েক মুহূর্তের বিস্ময়। পরক্ষণেই দানবীয় মুখ থেকে বেরিয়ে এলো একটা আগুনের স্রোত, ছুটে এলো ভ্যানের দিকে। ভ্যান এক পাশে লাফিয়ে পড়লেন ও তার ডান পায়ে বেশ কিছুটা অংশে আগুন জ্বলে উঠল। তবে মোটা পোশাক আর পুরো আইস বুট পরে থাকায় হয়তো চামড়ায় সে আগুনের আঁচ লাগেনি। আর এক মুহূর্ত দেরি না করে তিনি হাতের পিস্তল থেকে উপর্যপরি সিলভার বুলেট ছুটতে লাগলেন দানবীয় শরীর লক্ষ্য করে, আর সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠলেন, আপনারা দুজন চার্চের ভেতরে প্রবেশ করুন ফাদার। সূর্য ওঠার আগে চার্চের দরজা খুলবেন না। সিলভার বুলেটে নরকের জন্তুটা খুব বেশি ক্ষতি হচ্ছিল বলে মনে হয় না। শুধু ছোট ছোট কয়েকটা আঁচড়ে যাওয়ার মতো ক্ষতস্থান সৃষ্টি হয়েছিল। বর্মের মতো পুরু চামড়া। একটা তীক্ষ্ণ চিৎকার করে সেটা বার্চ বিথির আড়ালে অবস্থিত সেতুটার নিচে লাফিয়ে পড়ল, আর পরক্ষণেই তাকে আর দেখা গেল না। বোঝা গেল সেতুর নিচে স্থিত গুহামুখ দিয়ে সে ফিরে গিয়েছে তার নিজের রাস্তা। গির্জাঘরে ঢুকতে ঢুকতে আন্দ্রে আর কনস্টান্টাইন দেখলেন ভ্যান তার সকল পবিত্র অস্ত্রের ধারক, সেই চামড়ার ব্যাগ, রূপার গুলি ভর্তি পিস্তল তুষারের উপরে ফেলে দিলেন। শুধুমাত্র একটা লাইটার আর বিরাট ক্রুশটা নিয়ে এগিয়ে গেলেন একটা অলিভ গাছের দিকে। অলিভ গাছ থেকে মোটামুটি শক্ত একটা ডাল কেটে নিয়ে তাতে ক্রুশটা পবিত্র স্টোল দিয়ে শক্ত করে বাঁধলেন তিনি। সেতুটার দিকে কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন। চামড়ার ব্যাগ থেকে ব্লু মিথাইনলের স্প্রেটা নিয়ে হনহন করে এগিয়ে গেলেন সেতুটার দিকে। আন্দ্রে খুব কষ্টে ভাঙা ভাঙা গলায় বলল, ফাদার, উনি তো সব পবিত্র অস্ত্রই রেখে গেলেন। কেন গেলেন? উনি হোলি ট্রিনিটির দণ্ড নিয়ে গিয়েছেন, যা ছাড়া ওই নারকীয় ধ্বংস অন্য কিছু দিয়েই সম্ভব নয়। হোলি ট্রিনিটির দণ্ড?
আমি তো দেখলাম একটা অলিভ ডাল আর বোধহয় কিছু জ্বালানি। হেনরি মাই চাইল্ড, তুমি তো শিল্পী, তুমি জানো রং আর তুলি যখন পৃথক পৃথক তখন তারা অর্থহীন। এই দুইয়ে মিলে যখন কাগজে দাগ কাটে সে হয়ে যায় শিল্প। ওই অলিভ ডাল হলো পরম শক্তিমান ঈশ্বরের প্রতীক। ওই ক্রুশ প্রভু যিশুকে নির্দেশ করে, আর সর্বশেষ আগুন যা সৃষ্টি করবার জন্য ব্লু মিথানল নিয়ে গেলেন। সেই আগুন প্রদর্শন করে দ্য হোলি স্পিরিট, ঈশ্বরের অদৃশ্য উপস্থিতি। এই তিনি মিলেই সৃষ্টি হবে দ্য সেপ্টার অফ ট্রিনিটি, ট্রিনিটির দণ্ড। এই জন্যেই উনি ভ্যান হেলসিং, দ্য লেগাসি অফ গ্যাব্রিয়েল। গুহা মুখে প্রবেশ করেই ভ্যান অনুভব করতে পারলেন যে তিনি ঈশ্বরের পৃথিবী থেকে নরকের প্রবেশের পথে পা রেখেছেন। জলাধারটা খুব অগভীর। টর্চের আলোয় জলতলের বিভিন্ন আকৃতির পাথর একলি স্পষ্ট দেখা যায়, কিন্তু গুহার পাথুরে দেওয়ালে এমন এক অর্ধস্বচ্ছ থকথকে পদার্থের আবরণ রয়েছে যে পাথরের রং স্পষ্ট বোঝা যায় না। সেই থকথকে পদার্থের আবরণ ভেদ করেই বেড়ে উঠেছে অদ্ভুত আকৃতি, বিশাল আকৃতি ফার্ন আর বিভিন্ন আকারের ছত্রাক। কিছুটা এগোতেই জলের নিচে পাথরের সঙ্গে আরো কিছু ভীতিপ্রদ বস্তু চোখে পড়তে লাগলো। ছোট বড় বিভিন্ন আকারের হাড়, ছেঁড়া চামড়া, মাংস আর নাড়ি ভুড়ির টুকরো। কিছু দূরে গুহার মুখটা নেমে গিয়েছে অনেকটা ঢালু হয়ে। সেই পথ দিয়ে নেমে যেতে যেতে জলের একটা অবিরাম গর্জন শুনতে পেলেন। বুঝতে পারলেন তিনি এখন স্যাটারগর্জ হ্রদের ঠিক নিচে রয়েছেন। বিপুল জলরাশির নিচেই এই নরকের জীবের বাসস্থান। আষ্টে গন্ধটা আস্তে আস্তে তীব্র হচ্ছিল ক্রমশ। ভ্যান বুঝতে পারছিলেন যে সামনেই ছিন্ন ভিন্ন মাংসের বিশাল স্তূপ ও রক্তের স্রোত তিনি দেখতে পাবেন। সামনের পথটা ডান দিকে বাঁক নিয়েছে। অলিভের ডাল আর ক্রুশের সম্মিলিত দণ্ডটায় নীল মিথাইনল ছড়িয়ে দিলেন তিনি। ওভারকোটের পকেট থেকে অনুভব করে নিলেন ঠান্ডা ধাতব লাইটারটা। তারপর টর্চটাকে উঁচিয়ে ধরে ডান দিকে বাঁক নিয়েই থেমে গেলেন। পথটা একটা প্রশস্ত পাথুরে ঘরে এসে ছড়িয়ে গেছে। যে স্রোতটা বয়ে এসেছিল গ্রিনজেল বন থেকে, তার জল এখানে একটা ঘূর্ণির সৃষ্টি করে আবার অন্য একটা ছোট্ট গর্ত দিয়ে বাইরে গিয়ে পড়েছে। আর সেই ঘূর্ণির মধ্যে পাক খাচ্ছে অজস্র মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, আধখাওয়া মাথা, ভাঙা ইজেল, ছেঁড়া ছবি, ফাটা বেহালা। ভ্যানের হাতের টর্চের আলো ঘূর্ণিজলে প্রতিফলিত হয়ে বিভিন্ন দেওয়ালে পড়ে অদ্ভুত অদ্ভুত ছায়ার সৃষ্টি করে চলেছে। কিন্তু কোথায় সেই দানবী? অত বড় দেহটাকে নিয়ে সে কোথায় লুকিয়ে আছে? ঘূর্ণির মধ্যে নামলেন ভ্যান। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ওই মহা ভয়ঙ্কর তার উপরে ঝাঁপিয়ে পড়বে। বিভিন্ন দিকে আলো ফেললেও যখন তিনি তার চিহ্ন মাত্র খুঁজে পেলেন না, হতাশ হলেন। বুঝতে পারলেন তাঁরই ভুল হয়েছে। এ স্থানে সে আসবে, তবে এ হয়তো তার লেয়ার নয়, সে অন্যত্র নরকের আরো গভীর কোনো তলে থাকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। সে নিঃশ্বাসের শব্দ প্রতি দেওয়ালে প্রতিফলিত হয়ে শব্দ গড়ে তুলল। আমাকে খুঁজছো? থরথর করে কেঁপে উঠল ভ্যানের শরীর। তার দীর্ঘশ্বাসের প্রতিফলনের আড়ালে এ কে কথা বলে উঠেছে? তিনি ঘুরে দাঁড়ালেন আর মুখের একেবারে সামনে দেখলেন সেই মুখ। নীল চোখের মোয়াজ্জেল, মোহময়ী পরমা সুন্দরী মোয়াজ্জেল। একটা চকলেট বার করে মুখে দিয়ে চুষতে চুষতে
সে আবার বলল, কেন গো? তোমাদের তো কি সব ভাউজ টাউজ নিতে হয়? মেয়ে মানুষ তো তোমাদের ছোঁয়াই নিষিদ্ধ, তাই না? খিলখিল করে হেসে উঠল পিশাচিনী। ভ্যান সঙ্গে সঙ্গে হাতের ক্রুশটা চেপে ধরলেন তার কপালে। এই আকস্মিক আক্রমণে প্রথমে হকচকিয়ে গিয়েছিল পিশাচিনী, কিন্তু দুজনেই অবাক হয়ে লক্ষ্য করল ক্রুশের পবিত্র স্পর্শে সে অশুভের কোনো ক্ষতি হল না। প্রচন্ড রাগে ফুলতে ফুলতে নিজের মোহময়ী রূপের আবরণ ছেড়ে স্বমূর্তি ধারণ করল কাওর নখ। ডানার প্রচন্ড ঝাপটায় ভ্যান ছিটকে পড়লেন পাথুরে দেওয়ালে। তাড়াতাড়ি উঠতে গিয়ে বুঝতে পারলেন তার ডান কাঁধ আর ডান পায়ের গোড়ালি প্রচন্ড আহত হয়েছে। অসহ্য যন্ত্রণায় চতুর্দিক ঝাপসা লাগছে তাঁর। আর সেই ঝাপসা দৃষ্টপটে তিনি বুঝতে পারলেন এক বিরাট সরীসৃপ তার পরিসরে উড়ে বেড়াচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রচন্ড ঝাঁকুনিতে স্টোলের বাঁধন খুলে অলিভ দণ্ড আর ক্রুশ আলাদা হয়ে পড়ে আছে একপাশে। পবিত্র স্টোল ঘূর্ণির জলে পাক খেতে খেতে এগিয়ে যাচ্ছে ছিদ্র মুখের দিকে। একটা বিভৎস হাসিতে ভরে যাচ্ছে ভূগর্ভস্থ কন্দর। ঝাপসা চোখেই দেখতে পাচ্ছেন ভ্যান একটা লাল আগুনের পিণ্ড ক্রমশ বড় হয়ে উঠছে শূন্যপথে। আর একটু পরেই হয়তো সেই আগুনের স্রোত আছড়ে পড়তে পারে তাঁর উপর। আর এই বিশ্বের কোথাও এব্রাহাম ভ্যান হেলসিং এর অস্তিত্বটুকুও থাকবে না। পড়ে থাকবে শুধু এক মুঠো ছাই। আগুনের গোলাটা যখন দানবীর মুখগহ্বরের একেবারে সামনে চলে এসেছে, দানবী নিজেও নেমে এসেছে ভ্যানের মুখের একেবারে সামনে। অকস্মাৎ ভ্যান ডান হাত দিয়ে অলিভ গাছের ডাল আর বিশাল ক্রুশটা চেপে ধরলেন আর নিজের পাঞ্জায় ব্লু মিথাইনল। চিৎকার করে উঠল কাওর নখ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজের হাতের পাঞ্জায় লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন ভ্যান, আর অলিভের ডালে বাঁধা ধাতব ক্রুশটা বসিয়ে দিয়েছেন নরকের পিশাচিনীর একেবারে মর্মস্থলে। তপ করে জ্বলে উঠল দানবীর সারা শরীর। তার মুখগহ্বরের আগুনের গোলাটা মুখের ভিতরেই বড় হতে লাগলো। বুক থেকে গড়িয়ে পড়ল সোনালি তরল। আছাড়ি পিছাড়ি খেতে লাগলো বিশাল শরীরটা। হঠাৎ ভয়ানক শব্দ করে ফেটে গেল। গুহার দেওয়ালে ছিটকে পড়ল রক্ত মাংসের স্তূপ। ভ্যানের চোখের সামনে সবকিছু হঠাৎ অন্ধকার হয়ে গেল। অন্ধকার গুহার ঘরে আলো ছড়িয়ে চলল। ভ্যান হেলসিং এর জ্বলন্ত হাত আর জ্বলন্ত অলিভ ক্রুশদণ্ড। প্যালজে, কনস্টান্টাইন, আন্দ্রে, বুড়ি মোয়াজ্জেল এছাড়াও বাকি কিঞ্জেল ভেঙে পড়েছিল হসপিটাল বিল্ডিংটার সামনে। তারা সবাই এব্রাহাম ভ্যান হেলসিংকে দেখতে চায় তাদের রক্ষাকর্তাকে। চেম্বারলেইনের ফোনটা কেটে দিয়ে ভ্যান কনস্টান্টাইনের দিকে তাকিয়ে দুর্বল গলায় বললেন, এই সুন্দরী কিঞ্জেল ছাড়তে মন চাইছে না ফাদার। আমাকে কিছুদিন আপনাদের চার্চে থাকতে দেবেন? কনস্টান্টাইন কিচ্ছু বললেন না। সজল কৃতজ্ঞ চোখে এব্রাহাম ভ্যান হেলসিং এর পোড়া হাতটায় ঠোঁট ও দু চোখ ছোঁয়ালেন।